আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আজকে আমার মন জানতে চায় যে আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক খবর দেখেছি এরকম যে কারণ বাজার থেকে প্রত্যেক দিনই স্বরাষ্ট্রমন্ত্রী 1 কোটি টাকা বা এরকম একটা অ্যামাউন্ট চাঁদা নিতেন। এরকম চাঁদা দেশের সর্বত্রে ছিল। কোন কোন যে অঞ্চলে যার যার নেতৃত্ব ছিল তার নেতৃত্বে এসব চাঁদা এসব টাকা পয়সা উত্তোলন করা হইতো, যার কারণে আসলে গত সরকারের সময় দ্রব্যমূল্যে মানুষ নার বিশ্বাস ছিল, বাকি নানান অস্বচ্ছতা ছিল। কিন্তু এই সরকারের গত পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সরকারের 100 দিন উপলক্ষে বক্তব্য দিলেন। সে বক্তব্য নিয়ে আমি আলোচনা করেছি গতকালকে। কিন্তু এই 100 দিনেও আমরা খুব বেশি আমাদের যে পরিবর্তনটা দরকার এই পরিবর্তনগুলো আমরা চোখে দেখছি না, বা আমাদের জীবন মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ হলো যে যদি এই তথ্য সঠিক হয়, যদি শুধু আমি কারণ বাজারের এই চাঁদার কথাই বলি, যদি ওই খবরগুলা ওই তথ্যগুলো সঠিক থেকে থাকে, তাহলে প্রত্যেক দিন স্বরাষ্ট্রমন্ত্রী বা তৎকালীন সরকার 1 কোটি টাকা চাঁদা নিত শুধু কারণ বাজার থেকে। তাহলে তো গত 100 দিনে 300 কোটি টাকা শুধু ওই কারণ বাজার থেকেই সেভ হয়েছে। তাই হয় নাকি? মানে এখন তার কেউ চাঁদা নেয় না, যদি আমি এটা ধরে নেই যে এখন চাঁদা নেয় না, তো এখন চাঁদা না দিলে একটা কারণ বাজার থেকেই তো আমার 100 কোটি টাকা সেভ হওয়ার কথা। এরকম নানান জায়গা থেকে নানান জায়গায় নানান এর থেকে বেশি চাঁদা নেওয়ার জায়গাও আছে বাংলাদেশে। তো সেই জায়গাগুলা ঠিক হলো না কেন, ঠিক হচ্ছে না কেন? তাহলে কি আমি এটাও ধরে নিতে বাধ্য হচ্ছি বা বাধ্য হব যে এই মানে যে দায়িত্বটা আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী 1 কোটি টাকা চাঁদা নিতেন, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টাও এই চাঁদা কোনো না কোনোভাবে নেন? এটা কি আমার ধরে নেওয়া ঠিক হবে? যদি ধরে নেওয়া ঠিক না হয়, তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? আর সেই প্রতিক্রিয়া সেই প্রক্রিয়া কেন আমরা পরিবর্তন দেখছি না? কারণ হলো যে মানে এখন যারা সরকারে আছে, এখন 24 জন সম্ভবত উপদেষ্টা আছে। এখন তো আমরা শুনি বা আমরা এটা বুঝতে চাই যে আসলে সবাই সৎ, কেউ কোনো দুর্নীতি করছে না, দেশে কোনো দুর্নীতি হচ্ছে না। তাহলে সিন্ডিকেট, যেই কথাটা আমরা বলতাম সিন্ডিকেটের কথা, যে আগে শুনতাম যে সিন্ডিকেটই সরকার আর সরকারি সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেট হলো তারা যারা সরকারের দ্বারাই পরিচালিত হয়, সরকারের ভাই ব্রাদার, সরকারের আত্মীয় স্বজন, সরকারের শুভাকাঙ্ক্ষী, এরকম লোককে বিভিন্ন তেলের সিন্ডিকেট, চাউলের সিন্ডিকেট, ওই ডাউলের সিন্ডিকেট, আলুর সিন্ডিকেট, আলুর ডিলার, এরকম সরকার তার প্রিয়জনদের, তার আস্থাভাজনদের কাছাকাছি মানুষদেরকে দিয়ে রাখছে। তারা তাদের মন মতো করে চালাচ্ছে, সরকারকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে। তো এই মুহূর্তে যারা সরকারে আছে, তো তারা তো নিশ্চয়ই আত্মীয়করণ করছে না, ভাই ব্রাদার পুষতেছে না, নিজের দলের লোকজন পুষতেছে না। তাহলে এই মুহূর্তেও সেই সিন্ডিকেটগুলা জীবিত থাকতেছে কিভাবে? সিন্ডিকেটগুলা বহাল থাকতেছে কিভাবে? আবার সিন্ডিকেট যদি বহাল না থাকে, তাহলে আমার দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে না? আমরা আগে খুব শুনতাম এই কথা যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা প্রোডাক্ট কারণ বাজার আস্তে আস্তে 17 জায়গায় বা 26 জায়গায় বা 30 জায়গায় বিভিন্ন শ্রেণীর চাঁদা দেওয়া হয়, যার কারণে যে প্রোডাক্টটা, যে পণ্যটা লোকালিটিতে উৎপাদন করে কৃষক যেই টাকা পাইতো তার বেশি, তার ডবল টাকা বা 3 ডবল টাকা এসে কারণ বাজার বিক্রি হইতো। কারণ বাজারের থেকে যারা এই খুচরা মূল্যের লোকজন আছে বা পাইকারি মূল্যে বা ভ্যান চালক যারা যায় মাল বিক্রি করে আনে, তারা এসে আবার এখানে লাভ করে, এই জন্য দ্রব্যের দাম বেড়ে যায়। তো এখন কি সেই সিন্ডিকেট জীবিত আছে? সেই চাঁদাবাজরা জীবিত আছে? এখন কি এই মনে করেন এই লোকালিটিতে একটা মাল ঢাকায় আসতে কি 37 জায়গায়, 36 জায়গায়, 30 জায়গায়, 20 জায়গায় চাঁদা দিতে হয়? যদি চাঁদা দিতে না হয়, তাহলে আমার দ্রব্যের মাল দাম কমতেছে না কেন?
আর যদি চাঁদা দিতে হয় তাহলে এই চাঁদা এখন কে নেয়? আচ্ছা, এখন কেউ কেউ বলছে, কোনো কোনো মিডিয়া, কোনো সোশ্যাল মিডিয়া আসছে দেখছি যে এখনও এই ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে যদিও ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা চালাচ্ছে, কিন্তু যেই সরকার চলে গেছে তার বাইরে বড় একটা শক্তি, মানে বিএনপিকে মিল করে মানুষ বলে যে তারা কিন্তু এই জায়গাগুলো এখন দখল করে আছে, এবং এই সিন্ডিকেটগুলা কিছুটা জেনে কিছুটা না জেনে, কিছুটা ফলাও করে কিছুটা চুপি সরে এই সিন্ডিকেটগুলো বা এই চাঁদাবাজিগুলো সচল আছে। তাহলে এই চাঁদাবাজি যদি এখনো সচল থাকে, তাহলে আগামী যে সরকার আসবে সেই সরকার কি চাঁদাবাজি কন্ট্রোল করতে পারবে? এখনকার সরকারের তো ভাই ব্রাদার নাই, নেতা নাই, আত্মীয় স্বজন নাই, কাছের মানুষ নাই মনে করি আমরা। তাহলে এরা যদি সিন্ডিকেট না ভাঙতে পারে, চাঁদাবাজি না বন্ধ করতে পারে, ওই ফুটপাত উদ্ধার না করতে পারে, তাহলে পরবর্তী যে দলীয় সরকার আসবে সেই দলীয় সরকার কিভাবে এই চাঁদাবাজি বন্ধ করবে, আর যেই ফুটপাত দখল বন্ধ করবে, নানা নিয়মগুলো কীভাবে বন্ধ করবে? তাহলে তো দলীয় সরকার বন্ধ করার কোনো কারণ নাই। আর এটাই আলোচনায় বোঝা যাচ্ছে যে দলীয় সরকার দিন শেষে, মানে দলীয় সরকাররা এই কাজগুলো করে যাচ্ছে। তাহলে এই কাজগুলো করে গেলে এই কাজগুলো তদারকি কে করবে? কারা করবে? এই সরকার করবে না? এই সরকার যদি তার পক্ষ না, তার দল না, এরকম কাউকেও এই মুহূর্তে প্রতিহত না করতে পারে, তাহলে আমাদের এই বিপ্লব করে তো কোনো লাভ হইল না। আপনার সবজির বাজারে স্বস্তি ফিরতেও ফিরছে না, কিভাবে সম্ভব? একদম বলা চলতে এখন সবজির সিজন, আপনার যদি এখনও 50 টাকা 60 টাকায় ফুলকপি কিনতে হয়, আলু কিনতে হয় 400 টাকা 300 টাকা এরকমে, 200 টাকা 150 টাকা, তাহলে সবজির বাজারের দাম কমবে কবে? আর সবজির বাজারের দাম কমে না যে, কমলো না যে, এই মনিটরিং কারা করবে? কিভাবে করবে? মানে আমরা যারা একদম লোয়ার শ্রেণীর নাগরিক আছি, তারা তো আসলে কীভাবে বলবো? আমি এই আলোচনাটা করতে চাই এই জন্য, সত্যিকার অর্থে যে মানে মানুষের যে কষ্ট, আমি যে তৃণমূলের একজন মানুষ, আমি যে বুঝতেছি জীবন ধারণে কি চলছে, এটা কিন্তু আমার মনে হয় যারা দেশ চালাচ্ছিল আগে, এখন যারা চালাচ্ছে, তাদের কেউ মনে হয় এই বিষয়গুলো বুঝতে চাচ্ছে না বা বুঝছে না। বাকি এটাও বুঝি না যে তারা বুঝেও সমাধান করতে পারতেছে না নাকি। কারণ সরকারের 100 দিন মানে গত আগের সিস্টেম থাকলে এখন এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন দিয়ে আরেক সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যেত, এরকম একটা পিরিয়ড তারা পার করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা মানে যেই পথটা পরিবর্তন করেছি, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমরা সকলে মিলে যে পথটা পরিবর্তন করেছি, এর সুফল কিন্তু আসছে না। আর সুফল আসছে না মানে কারণ হলো যে আপনারা যে উপদেষ্টা প্যানেল দেখছেন, এখানে কিন্তু প্রথম দিকে আমরা শুনেছি যে ছাত্র প্রতিনিধিদের মানে তাদের এই আন্তরিকতায় বা তাদের জানাশোনার ভিতরেই উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে, কিন্তু এখন তারা বলছে যে উপদেষ্টারা কি সিদ্ধান্ত নেন এটাও আমরা জানি না। মানে এই যে ছাত্র প্রতিনিধির সাথে সরকার যে দূরত্ব তৈরি হচ্ছে, আবার সরকারও কিন্তু ছাত্র প্রতিনিধি রয়েছে 2-3 জন, দূরত্ব হওয়ার কারণটাও কিন্তু অপরিষ্কার। কারণ আজকে যদি এরকম হইতো যে ছাত্র প্রতিনিধি সবাই বাইরে, ভিতরে কেউ নাই, সরকার ভিতর থেকে কি করছে এরা জানছে না, যারা ছাত্র প্রতিনিধির ভিতরে সদস্য যারা ভিতরে আছেন তারা কি খোলামেলা আলাপ করছেন বাকি ছাত্র প্রতিনিধিদের সাথে, বাকি জনগণের সাথে? এটাও তো আমরা দেখছি না। এই জন্য জনগণ দিন দিন খারাপ সময় পার করতে যাচ্ছে, দিন দিন মানে সরকারের সাথে জনগণের আস্থাহীনতা তৈরি হচ্ছে, যেগুলো গত সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ হওয়ার অন্যতম একটা কারণ। শেষমেশ গত সরকারের কিন্তু কম বেশি তো জনপ্রিয়তা ছিল, পপুলারিটি, মিনিমাম পপুলারিটি তাদের ছিল, কিন্তু এই সরকারের তো ওইভাবে পপুলারিটির কোনো বেজ নাই। সেই ক্ষেত্রে এই সরকারকে জনগণ নেমে দাবত দিলে কিন্তু আওয়ামী লীগ যে সময় নিচ্ছে, এই সরকার কিন্তু ওই সময় নিতে পারবে না, তার আগে দৌড়ে পালাইতে হবে। এই জন্য পাবলিক পারসেপশন, সংবিধান পরিবর্তনের জন্য যেরকম
গণশুনানি বা এই যে প্রক্রিয়াগুলো করা হয় সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে উপদেষ্টাদেরকে আসলে এই আমার মনে হয় রিঅ্যারেঞ্জ করা দরকার। রিঅ্যারেঞ্জ করলে উপদেষ্টাদের কাজে প্রাণ ফিরে আসবে। যেই মন্ত্রণালয়ে ফেইলার তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়ার দরকার নাই, তাকে হয় চেঞ্জ করে দেওয়া হোক আর না তাকে বাদ দেওয়া হোক, ভিন্ন কাউকে দিয়ে চেষ্টা করা হোক। ডক্টর ইউনূসের কথায় আমরা শুনলাম যে 3-4 বছরের একটা সরকার হতে যাচ্ছে মনে হয় এই সরকারটা, যা বোঝা যাচ্ছে। 3-4 বছরের ব্যাপারে আমার কমপক্ষে সমস্যা নাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই সরকার 3-4 বছর থাকুক, আমার সমস্যা আছে। যদিও দলগতভাবে কেউ বিভিন্ন কথা বলতেছে, সেটা তাদের দলীয় চিন্তাধারা, কারণ তারা দ্রুতই ক্ষমতায় যেতে চায়। যাদের ক্ষমতায় যাওয়ার যত সম্ভাবনা যত বেশি, তারা তত দ্রুত সংস্কার বাদ দিয়ে নির্বাচন করে ফেলতে চায়। এজন্য সরকার 3-4 বছর সময় নেই, এটা আমার সমস্যা না। কিন্তু সরকার জনগণের কথা শুনছে কিনা, ডক্টর ইউনূস তার বক্তব্য বলছে তার সমালোচনা করার জন্য, তাকে মাঝে মধ্যে চিঠি দেওয়ার জন্য, কিন্তু আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো সরকারের পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা এগুলোও দেখার বিষয়। আরেকটা বিষয়, ডক্টর ইউনূসের সরকার 3 মাস পর পর, লম্বা সময় পর পর ব্রিফিং না দিয়ে 2-4-5 দিন বা সপ্তাহে 1 দিন তাদের কোনো মুখপাত্র দিয়ে বিভিন্ন সেক্টরে কি কি আয় উন্নতি, কি কি এই অগ্রগতি তারা করতে পারতেছে আর যেগুলো করতে পারতেছে না সেগুলো কেন করতে পারতেছে না, এই বিষয়ে জনগণকে জানান দেওয়া দরকার। তাহলে জনগণের সাথে সরকারের ভুল বুঝাবুঝিটা তৈরি হবে না, দূরত্ব বাড়বে না, দূরত্ব কমে আসবে। এই জন্য আমার মনে হয় যে লম্বা চড়া সময় না নিয়ে মোটামুটি কাছাকাছি সময় ওনারা একটা মুখপাত্র দিয়ে সার্বিক মন্ত্রণালয়ের তারা তাদের দায়িত্বের 7 দিনের কর্মকাণ্ডের ফিরিস্তি মুখপাত্রের কাছে দিয়ে দিবে, মুখপাত্র বলবে। এবং কি যেই কাজগুলো ওনারা করতে পারতেছে না সেই কাজগুলো কেন করতে পারতেছে না, এগুলা আমরা যারা আলোচনা করছি, সমালোচনা করছি, তারা বুঝতেছি না যে কেন উনি এই কাজগুলো করতে পারতেছেন না। অতএব উনি যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করতেন যে হ্যাঁ এই কারণে আমি আসলে এই কাজগুলো করতে পারতেছি না, ঠেকে আছে বা অমুক সময়ের নাগাদ এটা হয়ে যাবে, তাহলেও জনগণ আরেকটু স্বস্তিতে পেত। তবে আমি শেষ আলোচনা এটাই বলতে চাই যে সরকার অবশ্যই, এখানে তো সকল মন্ত্রণালয় সকল সেক্টরেই আসলে এই ভাঙাচুরা অবস্থা, সব মন্ত্রণালয়ের কাজ আছে, কিন্তু একটা প্রায়োরিটি বেজ আছে যে আসলে কোন মন্ত্রণালয়ে কত বেশি কাজ করা দরকার। সেই ক্ষেত্রে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, এটার অনেক বেশি কাজ করা দরকার। দ্বিতীয় কথা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি নিজে আমার যে জানাশোনা অত যোগ্য মনে হচ্ছে না, আমার যোগ্য মনে করতে পারছি না, এটা আমার কম বোঝার ঘাটতি হইতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা, যেই খাদ্য মন্ত্রণালয় যার আন্ডারে আছে এই জায়গাগুলায় দ্রব্যমূল্যের দাম, এই জায়গাগুলোয় সবচেয়ে বেশি কাজ করা দরকার। এবং কি প্রয়োজনে সরকারের লোকবল বাড়াতে হবে, অথবা জায়গা পরিবর্তন করতে হবে, অথবা বাদ দিতে হবে। মানে কেউ একজন উপদেষ্টা হয়েছেই তারা আর বাদ দেওয়া যাবে না। এখানে তো অনেকে আছে, আমি মনে করি যে সকলেই তো একরকম সফল না নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে যারা অপেক্ষাকৃত কম সফল বা আশানুরূপ ফল দিতে পারছেন না যে মন্ত্রণালয়গুলো, সেই উপদেষ্টা প্যানেলকে চেঞ্জ করা উচিত। আমি খুব সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথেই বলছি যে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব বিষয়ে সবসময় সফল হই না। তো ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।